হাই গাইজ, মুস্তাফিজুর হিয়ার। আমরা চলে এসেছি ডিজিটাল মার্কেটিংয়ের আরও একটি পর্ব নিয়ে এবং আজকের পর্বে আমরা ওয়েব হোস্টিং সম্পর্কে জানার চেষ্টা করব। গত পর্বে নিশ সিলেকশনের পার্ট 2 এবং ডোমিন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়টি দেখার চেষ্টা করেছিলাম। কথা দিয়েছিলাম আজকের পর্বে আমরা ডোমিন এবং হোস্টিংয়ে যে বিষয়টা সেটা আমরা কিন্তু আলোচনা করব। ডোমিন হোস্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তৈরির জন্য, কারণ ওয়েবসাইটের প্রথম যে ভিত্তিপ্রস্তর সেটা ডোমিন এবং হোস্টিং রেজিস্ট্রেশনের মাধ্যমেই হয়ে থাকে। ডোমেন হোস্টিং আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, একটা হচ্ছে দেশীয় কোনো ভাই ব্রাদারের কাছ থেকে অথবা ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে। দেশীয় ভাই ব্রাদারের কথা এই জন্য বলছি কারণ আপনি বাংলা টাকায় ওয়েব হোস্টিং এবং ডোমেন কিনতে হলে দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে বাংলা টাকায় এই ওয়েব হোস্টিং কিনতে পারেন। এবং যদি ইন্টারন্যাশনাল সাইটে আপনি কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনার পেপাল অথবা মাস্টার কার্ড থাকতে হবে, এবং এটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু অন্যের শরণাপন্ন হয়ে বিড়ম্বনা শিকার হতে পারেন। আমরা আজকে কিছু সাইটের রিভিউ করব কিংবা কথা বলবো কোন সাইটে কেমন ধরনের হোস্টিং পাওয়া যায় সে বিষয়টি জানলে হয়তোবা আপনার ওয়েব হোস্টিং নির্বাচন করাটা আরও সহজ হয়ে যাবে। আমরা প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ইকেয়ার হোস্ট, এবং এটা কিন্তু আমাদেরই ইকেয়ার সলিউশনস আইটিটি কিন্তু একটা অঙ্গ প্রতিষ্ঠান, এবং এই সাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বাংলাদেশে বসে থেকেই ওয়েব হোস্টিং এবং ডোমিন আপনি রেজিস্ট্রেশন করতে পারেন বাংলা টাকায়। তার মানে আমাদের যে ফ্রেন্ডলি সাপোর্ট রয়েছে সেই সাপোর্টে কথা বলে আপনি সঠিক হোস্টিং নির্বাচন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সাইট রয়েছে, তার মধ্যে আমি যদি প্রথমে যাই হোস্টিঙ্গার সাইটটি রয়েছে। এটার বিশেষত্ব হচ্ছে যে এই সাইটে মোটামুটি একটু প্রাইস বেশি হলেও সাইটের সার্ভার তুলনামূলক খুবই ভালো, এবং এখান থেকে সাইট সার্ভ করলে আপনার মোটামুটি বেশ ভালো রকম ট্রাফিক আপনি নিতে পারবেন। এদের অবশ্যই প্ল্যান রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি সার্ভার সিলেক্ট করবেন, আপনি কোন পারপাসে কেমন মাপের সাইট পার্ক করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনাকে অবশ্যই আগে বিবেচনা করতে হবে। এরপরে যদি আমি সাইটে যাই, সাইট গ্রাউন্ড, এই সাইটটাও বেশ জনপ্রিয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য, এবং ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য স্পেসিফিক এদের আলাদা করে হোস্টিং অফার করে থাকে, এবং এই হোস্টিং সার্ভারগুলো বেশ অপটিমাইজ ওয়ার্ডপ্রেসের জন্য। যারা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করতে চাচ্ছেন এবং ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই সাইটটা হতে পারে আদর্শ। এরপরে যদি সাইট দেখি তাহলে ব্লু হোস্ট, এটা অনেক পুরনো একটি সাইট, এবং এখান থেকেও আপনি এদের প্ল্যান অনুযায়ী আপনি এটার শেয়ার হোস্টিং, ডেডিকেটেড এবং ভিপিএস হোস্টিং আপনি নিতে পারেন। এছাড়াও যদি আমি দেখি তাহলে দেখব যে আমরা খুবই জনপ্রিয় একটা হোস্টিং সেটা হলো হোস্ট গ্যাটোর, এবং এই হোস্ট গ্যাটোরের মাধ্যমেও কিন্তু আপনি সাইট রেজিস্ট্রেশন করতে পারেন ডোমিন এবং হোস্টিং। লাস্ট বাট নট লিস্ট সেটা হলো নেম চিপ, এবং খুবই খুবই জনপ্রিয় যারা অল্প টাকায় হোস্টিং খুঁজে থাকেন তাদের জন্য, কারণ এরা অল্প টাকায় এসএসডি আনলিমিটেড অফার করে থাকে, এবং এদের অফারগুলো এতটাই লোভনীয় হয় যে আসলে না কিনে থাকা যায় না। কেউ কেউ 2 বছর 5 বছর পর্যন্ত একসাথে হোস্টিং কিনে নেন। নেম চিপ অল্প টাকায় হোস্টিং প্রোভাইড করলেও অনেকেই যে ভুলটা করে সেটা হলো যে অল্প টাকায় হোস্টিং কিনে সাইটে যখন ট্রাফিক ঢুকতে শুরু করে তখন সাইট কিন্তু ডাউন হয়ে যায়, কিংবা সাইট থেকে ট্রাফিক বের হয়ে যায়, কিংবা বাউন্স করে এই বিষয়টি। কিন্তু এদের হাই রেটেড যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো অনেকেই কেনে না, সেই ক্ষেত্রে অনেকেই এই বিষয়টা বুঝতে পারে না যে আমি অল্প টাকায় আনলিমিটেড সব কিছু কিনলাম তারপরও সাইট কেন ডাউন, কারণ সব কিছুতে কিন্তু রিসোর্স লিমিটেশন থাকে, এবং অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনি রিসোর্স বিষয়টা বুঝতে পারবেন না, এবং সাইটের লিমিটেশনগুলোও কিন্তু আপনি বুঝতে পারবেন না, অল্প টাকায় কিনে প্রতারিত হবেন না। সেই ক্ষেত্রে নেমচিপের যে হাই রেটেড প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমরা প্যাকেজ নিয়ে কথা বলবো যে আসলে কোন প্যাকেজ নিলে আপনার জন্য সুবিধা হবে, এবং হাই রেটেড প্যাকেজ কিংবা লো রেটেড প্যাকেজের মধ্যে পার্থক্য আমরা দেখব। তা আমরা নেমচিপে যেহেতু আছি, নেমচিপের হোস্টিং দিয়েই আমরা কম্পেয়ার করে ফেলি। আমরা যদি হোস্টিংয়ের কাছে যাই তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরির হোস্টিং রয়েছে, যেমন শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড এবং মাইগ্রেট টু নেমচিপ রয়েছে। তো প্রথমে যদি আমরা শেয়ার হোস্টিংয়ের কথা বলি, তার মানে এটা এমন একটা হোস্টিং যেখানে আপনার একাধিক সাইট থাকবে একটা ড্রাইভের মধ্যে, এবং একটা নির্দিষ্ট রিসোর্স সবাই মিলে ব্যবহার করবে। তাতে করে একটা সাইটে হাই ট্রাফিক হলে কিন্তু অন্য সাইটটাও স্লো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অনেকেই যেটা করেন সেটা হলো শেয়ার হোস্টিংয়ে কিনে থাকেন। এখানে দেখুন শেয়ার হোস্টিং মাত্র $1.58 কিন্তু 1 মাসের হোস্টিং দিচ্ছে তারা, এবং এখানে অনেকেই মনে করে যে এত কম রেটে $2
কম রেটে যদি একটা 1 মাসের হোস্টিং পান, তার মানে প্রত্যেক বছর মাত্র 1000 টাকায় কিন্তু পুরো হোস্টিং পেয়ে যাচ্ছেন, তাও আবার 3টা ওয়েবসাইট। তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আসলে এইগুলো খুবই লোভনীয়। আর শেয়ার হোস্টিংয়ে যেটা থাকে সেটা হলো যে ওয়েবসাইটের লিমিটেশন দেওয়া থাকে, যেমন 3টা, কিংবা এখানে দেখেন এটা হচ্ছে 2.68 পার মান্থ, এটা আসলে অ্যাকচুয়ালি রেট হচ্ছে 4.88, কিন্তু 45% ছাড়ে প্রথম বছরের জন্য দিচ্ছে তারা, এবং এটা কিন্তু 2.68তে আনলিমিটেড ওয়েবসাইট বলা হয়েছে, এবং এখানে আনলিমিটেড এসএসডি বলা হয়েছে। এই জায়গাতেই অনেকেই ভুলটা করে থাকেন যে সব কিছু যেহেতু আনলিমিটেড, আমার মনে হয় এটা কিনলে আমি এইটাতেই সব কিছু চালাইতে পারবো, কিন্তু বেসিক্যালি এদের একটু নির্দিষ্টভাবে যদি দেখেন তাহলে এদের অবশ্যই এখানে কিন্তু বেশ কিছু কম্পেয়ারমূলক, তুলনামূলক দেখানো হয়েছে, এবং এই তুলনামূলক বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা দেখতে হবে যে আপনি কী ধরনের সাইট পার্ক করবেন এবং কোন সাইটে কেমন ধরনের ট্রাফিক ঢুকবে, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার সাইট 50,000-এর নিচে ট্রাফিক থাকে প্রত্যেক মাসে, তাহলে শেয়ার হোস্টিং আপনার জন্য বেস্ট হবে, এবং শেয়ার হোস্টিং দিয়েই কিন্তু আপনার সাইটটা পরিচালনা করতে পারবেন। যদি আপনার সাইটে 50,000-এর ওপরে ট্রাফিক থাকে প্রত্যেক মাসে, তাহলে অবশ্যই সেটা ভিপিএস হোস্টিংয়ে আপনাকে যেতে হবে, এবং সাইট হাই ট্রাফিক থাকার কারণে শেয়ার হোস্টিং কিন্তু অবশ্যই ডাউন হয়ে যাবে, সেজন্য আপনাকে অবশ্যই ভিপিএসে আমি রিকমেন্ড করব। এছাড়া যদি আপনার সাইটে ট্রাফিক কয়েক লক্ষ হয়, বিশেষ করে 10 লাখ প্লাস যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো যে এখান থেকে এটার ডেডিকেটেড সার্ভার রয়েছে, সেই ডেডিকেটেড সার্ভার কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। স্পেসিফিকভাবে ওয়ার্ডপ্রেস হোস্টিং তারাই নেবেন যারা ওয়ার্ডপ্রেস সাইট করবেন, এবং এই ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের সাথে ওয়ার্ডপ্রেস অপটিমাইজ করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে ট্রাফিক এবং পারপাস অনুযায়ী সাইটের হোস্টিং নির্বাচন করতে হবে, এবং ধুমধাম করে অল্প টাকায় হোস্টিং কিনে আপনি সাইট তৈরি করে ট্রাফিক যখন ঢোকাবেন তখন সাইটে যদি ট্রাফিক না আসে, সেল না বাড়ে, তাহলে কিন্তু একসময় মাথায় হাত পড়বে শুধুমাত্র এই হোস্টিংয়ের জন্য। সেজন্য হোস্টিং কেনার সময় অবশ্যই সতর্কতার সাথে হোস্টিং কিনবেন। আমি যদি স্পেসিফিক 3টা পয়েন্ট বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই হোস্টিংটা হতে হবে এসএসডি হোস্টিং। এখন প্রায় সব হোস্টিংয়ে এসএসডি সার্ভিস প্রোভাইড করে থাকে, সেই ক্ষেত্রে প্রথমে এটা আপনি দেখে নেবেন সেটা এসএসডি কিংবা এনভিএমই স্টোরেজ টাইপ কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়তে এর সিকিউরিটি সম্পর্কে আপনি অবশ্যই অবগত হবেন যে এই হোস্টিংয়ের সিকিউরিটি কেমন, ব্যাকআপ কেমন, কিংবা সাইটের কোনো সমস্যা হলে তারা সাপোর্ট কেমন দিচ্ছে, এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনি যে হোস্টিংটা নিচ্ছেন সেই হোস্টিংয়ের কোনো ধরনের লিমিটেশন রয়েছে কিনা, যেমন ট্রাফিক লিমিট রয়েছে কিনা, কিংবা ফাইল লিমিট রয়েছে কিনা, কিংবা কতজন ভিজিট করলে আপনার সাইটটা ডাউন হয়ে যাবে, সেই সম্পর্কিত অবশ্যই আপনি সাপোর্টে আগে যোগাযোগ করে কথা বলে নেবেন যে আমি এই হোস্টিং প্যাকেজ নিতে চাচ্ছি, এই প্যাকেজের আন্ডারে একই সাথে কতজন ভিজিটর ঢুকতে পারবে এবং প্রত্যেক মাসে কতজন ভিজিটর ভিজিট করতে পারবে, কিংবা আমি সর্বোচ্চ কত ফাইল আমি এই সার্ভারে রাখতে পারবো। এই প্রশ্নগুলো অবশ্যই করে নেবেন, তাহলে অবশ্যই বিষয়টা আপনি ক্লিয়ার হবেন এবং সাইটটা হোস্ট করে কিন্তু আপনি মজা পাবেন, এবং সেভাবে কিন্তু আপনার ভিজিটর যারা আছে তারাও কিন্তু মজা পাবে, সাইটে বেশিক্ষণ সময় ধরে থাকবে এবং সেলও বাড়বে। সব মিলিয়ে হোস্টিং বিষয়টা নির্বাচন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার প্যানেল পরিচয় নিতে হবে যে আপনি কী ধরনের প্যানেল ব্যবহার করছেন। ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডার সি প্যানেল ব্যবহার করে থাকে। সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল, এবং এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কিন্তু সকল কিছু নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে আপনি যখন সাইট তৈরি করবেন তখন সাইটের একটা সুনির্দিষ্ট ফাইল ম্যানেজার থাকবে, এবং সেই ফাইল ম্যানেজারের মাধ্যমে সকল ফাইল আপনি আপলোড করতে পারবেন, সেখান থেকে এডিট করতে পারবেন, এবং পরবর্তী সময়ে যে কোনো সময় আপনি যে কোনো ফোল্ডার পরিবর্তনের মাধ্যমে আপনার সাইটটাও চেঞ্জেস নিয়ে আসতে পারবেন। তো আমি একটা সার্ভিস ব্যবহার করি যেখানে সি প্যানেল না, ডাইরেক্ট অ্যাডমিন ব্যবহার করা হয়ে থাকে, কারণ বিভিন্ন ধরনের প্যানেল হয়ে থাকে, তার ভিতরে আমি অবশ্যই উল্লেখ করব সেটা হলো যে সি প্যানেল অন্যতম, তারপরে রয়েছে ডাইরেক্ট অ্যাডমিন। যেমন আমি ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলের জন্য যেটা করব সেটা হলো যে আমি আমার ওয়েবসাইট withfees.com এখানে চলে গেলাম, এবং 2222 লিখে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার যে প্যানেলটি সেটা কিন্তু লগ ইন অটোমেটিকলি হয়ে গিয়েছে, কারণ কিছুক্ষণ আগেই আমি লগ ইন করে রেখেছিলাম। এরকম প্যানেলে লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। যখন আপনি হোস্টিং কিনবেন তখন প্রোভাইডারই আপনাকে ইমেলের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, এবং সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি চাইলে লগ ইন করতে পারবেন। আপনারা যে ইন্টারফেস দেখছেন এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিনের ইন্টারফেস, সি প্যানেলের তুলনায় কিছুটা পরিবর্তিত, এবং সি প্যানেলও প্রায় একই রকম প্যানেল হয়ে থাকে, এবং এই প্যানেলটা ব্যবহার করা খুবই সোজা। দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে একটি
ফাইল ম্যানেজার এবং আরেকটি যে স্ক্রিপ্ট ইনস্টলার। আমরা নিচের দিকে যদি দেখি তাহলে ওয়ার্ডপ্রেস ছাড়াও বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রয়েছে। আপনি চাইলে এক ক্লিকে কিন্তু ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আপনি ইনস্টল করতে পারেন। এবং এছাড়া ফাইল ম্যানেজারে যদি ক্লিক করেন তাহলে ফাইল ম্যানেজারে যত ফাইল রয়েছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, যেমন মোবাইলের ফাইল ম্যানেজার হয়ে থাকে। আপনি যদি এখানে দেখেন তাহলে পাবলিক এইচটিএমএল দেখতে পাবেন এবং পাবলিক এইচটিএমএল ডাবল ক্লিক করলে কিন্তু পাবলিক এইচটিএমএল ফোল্ডারটি ওপেন হবে। আমি অলরেডি এই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি, সেই জন্য পাবলিক এইচটিএমএল এর ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইলগুলোই দেখাবে। দেখতেই পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ফাইল কিন্তু এখানে রয়েছে এবং এই ওয়ার্ডপ্রেস ফাইলের ভেতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং টেস্ট করার চেষ্টা করব যে আসলে কিভাবে এই ফাইল ফোল্ডার কাজ করে থাকে। আমি যদি এখানে নিউ বাটনে ক্লিক করি এবং আমি যদি এখানে লিখি যে সুন নামের একটা ফোল্ডার তৈরি করব এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু সুন নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন যদি আমার ওয়েবসাইট যেটা রয়েছে withfish.com এবং withfish.com এর পাশে স্ল্যাশ দিয়ে SOON লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু 404 তার মানে নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমার এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু আমি রাখি নাই, সেই জন্য এটা নট ফাউন্ড দেখাচ্ছে। আপনার যে ধরনের স্ক্রিপ্ট কিংবা ল্যান্ডিং পেজ রয়েছে সেই স্ক্রিপ্ট কিংবা ল্যান্ডিং পেজ এখানে চাইলে আপলোড করতে পারেন। একটা বিশেষ ফাইল অথবা একাধিক ফাইল আপলোড করার জন্য জিপ ফাইল আপলোড করতে পারেন। ফর এক্সাম্পল হিসেবে এখানে নিউ এখান থেকে ক্লিক করে আপলোড ফাইল আছে, এই আপলোড ফাইলে ক্লিক করলে আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন এবং এই উইন্ডোতে ক্লিক করলে আপনি যে ফাইলটি সিলেক্ট করে দিবেন সেটাই কিন্তু আপলোড হবে। যেমন আমি এই ফাইলটি সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম এবং আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফাইলটি আপলোড হয়ে গেল। আপনি চাইলে একাধিক ফাইল আপলোড করতে পারেন জিপ আকারে। সেটা করার জন্য যেটা করবেন সেটা হলো যে এটা আবারও আমরা নিউ বাটনে ক্লিক করলাম, আপলোড ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করে আমার যেখানে জিপ করা ফাইল রয়েছে, তার মানে আমি কম্প্রেস করে রেখেছি একাধিক ফাইল আপলোড করার জন্য, সেটা আমি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে আপলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এটা জিপ ফাইলও কিন্তু আপলোড হয়ে গেল। এখন এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করলে এর ভেতরে থাকা সকল ফাইল কিন্তু এখানে বের হয়ে যাবে। যেমন রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি একটা ফাইল আপলোড করে রেখেছি সেই জন্য আমি এক্সট্রাক্ট করলাম না, তো আগের যে ফাইলটা রয়েছে সেটাই আমি দেখব। এই জন্য আমি এই যে সুন নামের যে লিঙ্কটা আমরা তৈরি করলাম এটাই যদি আমি রিলোড দেই তাহলে দেখুন যে এখানে কিন্তু একটা সাইট ওপেন হবে। এই সাইটটি কিন্তু আমার ওই ফাইলটির মাধ্যমে কিন্তু ওপেন হচ্ছে। দেখুন index.html আমি রেখেছি, এই ফাইলটি আমি যেটা এডিট করে দেবো এখানে এডিট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে এডিট রয়েছে, আমি যা এডিট করে দিব এখানে তাই কিন্তু আসবে। ফর এক্সাম্পল হিসাবে আমি চাচ্ছি এই কামিং সুন লেখাটা আমার নামে রূপান্তর হবে, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এই কামিং সুন কথাটা আমরা পরিবর্তন করব। তো আমি একটু নিচের দিকে নামি CSS পরিবর্তন করে এই যে কামিং সুন পেজ লেখা কথাটা আছে আমি এখানে লিখে দিলাম মোস্তাফিজুর রহমান। ওকে, আমি এটা যদি সেভ বাটনে ক্লিক করি এবং সেভ করার পর যদি আমার যে সাইটটি রয়েছে সেটা যদি রিলোড দেই তাহলে দেখতেই পাচ্ছেন আমি রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মোস্তাফিজুর রহমানে কিন্তু রূপান্তর হয়ে গেল। তার মানে এইটা আমরা প্রুফ পেলাম যে আমি এখান থেকে যা এডিট করে দিব তাই কিন্তু আমার যে মূল সাইটটা রয়েছে সেই সাইটে দেখাবে। এরপরে চলুন আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সে বিষয়ে দেখে নেই। আমরা যদি একটু নিচে নামি আমাদের প্যানেল থেকে তাহলে ওয়ার্ডপ্রেস নামের যে আইকনটি রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলার সেটা কিন্তু ওপেন হবে। এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করুন এবং ইনস্টল বাটনে ক্লিক করলে এইরকম একটি ফর্ম কিন্তু ওপেন হবে, খুবই সোজা ফর্ম। যে আপনার সাইটটা হবে withfish.com। আপনি যদি সরাসরি সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে এখানকার ডাইরেক্টরিটা তুলে দিন, আর যদি কোনো ফোল্ডার নিতে চান মানে সাব ডোমেইন করতে চান তাহলে আপনি এখানে নাম দিয়ে দিন। যেমন আমি এখানে দিলাম মানি। ওকে, সো এরপরে আমি যদি দেখি নিচের দিকে সাইটের নাম দিতে বলতেছে, যে আমি লিখলাম যে মানি মেকিং ওয়েবসাইট। এখানে আমরা টাইটেল দিয়ে দিব যেমন দিস ইজ মাই ওয়েবসাইট। এরপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমি ডিফল্ট হিসাবে ইউজার নেম অ্যাডমিন পাস রাখবো না, কারণ এখানে কিন্তু অনেক সময় হ্যাকিংয়ের শিকার হয়, অনেকে ডিফল্টটা রেখে দেয়, কারণ অ্যাডমিন পাস দিয়ে একজন হ্যাকার আগে ট্রাই করবে এবং ঢুকে গেলেই কিন্তু আপনার সকল ফাইল ডিলিট করে দিতে পারে। সেজন্য আমি এখানে দিলাম ওয়েব অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গাতে আমি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিলাম, যেমন আমি দিলাম হচ্ছে স্বপ্ন @123।
ওকে, সো আমরা এখানে একটা সংখ্যা এবং নাম মিল করে আমরা দিয়ে দিলাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যাতে করে আপনি কখনো পাসওয়ার্ড ভুলে গেলে এই ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিকভার করতে পারেন। এছাড়া নিচের দিকে যা আছে সবগুলো ঠিক রেখে আপনি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করুন, তাহলে দেখতেই পাচ্ছেন কিন্তু ইনস্টল সাকসেসফুলি হয়ে গিয়েছে। তার মানে এখন আমরা withfees.com/money-তে যদি যাই, তাহলে দেখুন একটা হ্যালো ওয়ার্ল্ড বলে কিন্তু অপশন চলে আসছে। এছাড়াও withfees.com/money/wp অ্যাডমিনে যদি চলে যায়, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ব্যাক এন্ড, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি, সেটাও কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকেও খুব সহজে আমাদের এই সাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা দেখব যে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সহজে কীভাবে ওয়েবসাইট বানানো যায়, কিংবা ল্যান্ডিং পেজ সহজে আপনি কীভাবে অপটিমাইজ করতে পারেন, সেই বিষয়টি আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। এবং পুরো ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তৈরি করব, যাতে করে আপনারা খুব সহজে এই ধরনের কাজের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি ওয়েব হোস্টিং সম্পর্কে কিছুটা তথ্য পেলেন এবং সেই সাথে কিভাবে ওয়েব হোস্টিং ব্যবহার করে ফাইল আপলোডের মাধ্যমে একটি সাইট তৈরি করতে হয় সেটা একটা ধারণা পেলেন। আগামী পর্বে এই বিষয়টি আরও আমরা ক্লিয়ার হব এবং একটি ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আগামী পর্বে দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইকেআর একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।